আচ্ছা, তো আশা করতে সব কিছু ক্লিয়ার আছে। আচ্ছা, তো আমরা আমাদের ক্লাসের মূল অংশে চলে যাচ্ছি এখন। যারা আছি আমরা তারা আমাদের একটু ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দিই এবং ক্লাসটাকে শেয়ার দিয়ে দিই। আচ্ছা, তো আজকে পড়বো আমরা মেডিকেল পদার্থ বিজ্ঞানের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, সেটা হচ্ছে জ্যামিতিক আলোক বিজ্ঞান। জ্যামিতিক আলোক বিজ্ঞান, এখানে হচ্ছে আমরা আলো নিয়ে খেলা করব। আলোর বিভিন্ন যে ধর্মগুলো আছে, প্রতিফলন, প্রতিসরণ, ব্যতিচার, অপবর্তন। যদিও আমাদের ব্যতিচার অপবর্তনগুলো কিন্তু আমাদের পরবর্তী অধ্যায় অর্থাৎ ভৌত আলোক বিজ্ঞানের অংশ। তো আলোক কী খেলা করতে পারে সেগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো জ্যামিতিক আলোক বিজ্ঞান আমরা প্রথমে আজকে আমাদের ক্লাসের বিষয়বস্তু মোটামুটি হচ্ছে তোমাদের জন্য অনশট যে কোয়েশ্চেন সলভগুলো, মেডিকেল এখানে যে কোয়েশ্চেনগুলো আসছে সেই রিলেটেড যে কোয়েশ্চেনগুলো আছে এগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো প্রথমে একটা কোয়েশ্চেন দেখতে পাচ্ছি আমরা যে কোন নীতিতে আলোকীয় তন্তুর ভেতর দিয়ে আলো সঞ্চালিত হয়। তো সেটাই কিন্তু আমরা বললাম যে আমরা আজকে কি করব, আলোর বিভিন্ন ধর্ম নিয়ে খেলা করব, আলো নিয়ে খেলা করব। তো আলো কিভাবে যায় বা কোনো বস্তুর মধ্য দিয়ে যখন যায়, কোনো মাধ্যমের মধ্য দিয়ে যায়, আলোর কী কী চেঞ্জ হয়। তো আসো আমরা যদি এখন চিন্তা করি যে এই হচ্ছে দুইটা মাধ্যম, উপরে আছে একটা মাধ্যম, ধরলাম উপরে বায়ু মাধ্যম, নিচে পানি মাধ্যম। তো যখন আলো এর মধ্যে চলাচল করবে, দুইটা মাধ্যম বরাবর আমরা একটা উপরে তল টেনে নিই, যেটাকে বলা হয় তলের অভিলম্ব। তো যখন একটা মাধ্যম থেকে আলো আরেকটা মাধ্যমে আসবে, তখন এর মধ্যে কি ঘটবে, যে কোণে আলোটা পতিত হচ্ছে তলের অভিলম্বের সাথে একটা কোণ তৈরি করলো। মানে আমরা কিন্তু জানি যে কি, বায়ু মাধ্যম পানি অপেক্ষা হালকা মাধ্যম থেকে ভারী মাধ্যমে যাচ্ছে। তাহলে এখন আলোর কি হবে, আলোর কণাগুলা বা আলোটা কি হবে, অবিলম্বের দিকে সরে আসবে, কারণ ভারী মাধ্যম থেকে হালকা মাধ্যমে যাচ্ছে। তাহলে আমরা যদি এখান থেকে বলতে যাই যে ভারী মাধ্যম থেকে যখন হালকা মাধ্যম থেকে যখন ভারী মাধ্যমে যাচ্ছে, তখন কি হচ্ছে, আলোর বেগ কিন্তু কমে যাচ্ছে, গতিটা স্লো হয়ে যাচ্ছে। তখন কি হবে, আলোর কণাগুলোর বেগ কমে যাবে, বেগ কমে গেলে কোণটাও কমে আসবে। তাহলে যদি উল্টো কাজ হইতো, ভারী মাধ্যম থেকে আলো হালকা মাধ্যমে গেল, তখন কি হইতো, নিঃসন্দেহে বুঝতে পারতেছি আলোর বেগ কি হবে, আগের থেকে বেড়ে যাবে। বেড়ে গেলে সেটা কি হবে, সেটা অবিলম্ব থেকে দূরে সরে যাবে। অবিলম্ব থেকে কোণটা বা আমাদের যে প্রতিসরণ কোণ, সেটা কি হবে, দূরে সরে যাবে। এই ধর্মটাই কি, আলোর প্রতিসরণ। যে আলোটা স্ট্রেট যাতে কি করলো, তার পথটা বাঁকিয়ে দিল, এটাই কি আলোর প্রতিসরণ। আমি কোণটা আরো বেশি করলাম, আলোকে আপতিত করলাম, কি হবে, আমাদের এই কোণটা বেড়ে যাবে, বাড়তে ধরলাম 90 ডিগ্রি হয়ে গেছে। যে আপতন কোণের জন্য আমাদের প্রতিসরণ কোণের মান 90 ডিগ্রি হয়, এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় আলোর এই কোণটাকে বলা হয় সংকট কোণ। কি বলবো, এই কোণটাকে আমরা বলবো সংকট কোণ। যে কোণের জন্য প্রতিসরণ কোণের মান 90 ডিগ্রি হয়, সেই কোণটাকে কি বলা হয়, কোণটাকে বলা হয় সংকট কোণ। আচ্ছা, আমি যদি এখন এই কোণ থেকে আরো বড় কোণে আলোকে আপতিত করি, তাহলে কি হবে, তাহলে কিন্তু আমার অলরেডি সবচেয়ে বড় কোণ হয়ে গেছে, আর কিন্তু কোণে যাওয়ার সুযোগ নাই, আলো আরো বেশি বেগ বাড়ানোর সুযোগ নাই। তখন কি করবে, সেম কোণে আলো আবার যে দিক থেকে গেছিল বা যে মাধ্যম থেকে গেছিল সেই মাধ্যমে ফিরে আসবে। তাহলে এখানে কি হলো, একটা মাধ্যমের মধ্য দিয়ে আলো কিন্তু চলতেছে, আমি যে মাধ্যমে আপতন করলাম সেই মাধ্যমের মধ্য দিয়ে আলো প্রতিসরিত হলো, এটাকে বলা হয় পূর্ণ আভ্যন্তরীণ প্রতিফলন। তো আমরা এখানে যে কোশ্চেনটা করছি যে কোন নীতিতে আলোকীয় বস্তুর ভেতর দিয়ে আলো সঞ্চালিত হয়। আলোকীয় বস্তু মানে যে কোনো একটা মাধ্যম আছে, যেমন ধরো আমাদের অপটিক্যাল ফাইবারের একটা মাধ্যম বা একটা আলোকীয় তন্তু, তার মধ্যে দিয়ে আলো যাচ্ছে। তাহলে আলোর কি হচ্ছে, এখানে একই মাধ্যমের মধ্য দিয়ে আলোর সঞ্চালন হচ্ছে। তাহলে এটা কোন প্রক্রিয়ার মাধ্যমে ঘটবে, সবাই বলো তো এখন। এবং তার সাথে
এখন কি সাউন্ড ঠিক আছে? সাউন্ডের প্রবলেম মিটছে আশা করতেছি। আচ্ছা, সবাই অ্যান্সার দিচ্ছ। 2 নম্বর কোশ্চেন ছিল আমাদের কোন মাধ্যমে আলোর বেগ বেশি। আমরা একটু আগে আলোচনা করলাম যে মাধ্যমগুলোতে আলোর ঘনত্ব কম থাকবে, যেখানে আলোর ঘনত্ব কম থাকবে সেখানে কিন্তু আলোর কি হবে, আলোর বেগটা বেশি আসবে। আচ্ছা, তো যে মাধ্যমে আলোর ঘনত্ব কম থাকবে সেই মাধ্যমে আলোর বেগটা বেশি হবে। যে কোনো মাধ্যমের ঘনত্ব বেশি থাকবে আলোর বেগ কিন্তু সেখানে কি হবে, সেখানে কমে যাবে। তাহলে আমরা এখানে বলতেছি কোন মাধ্যমে আলোর বেগ বেশি। পানি মাধ্যম, কেরোসিন মাধ্যম দুইটাই কি তরল মাধ্যম। বায়ু মাধ্যম সবচেয়ে হালকা এবং কাঁচ মাধ্যম একমাত্র কঠিন মাধ্যম। আমরা জানি কঠিন পদার্থের ক্ষেত্রে অণুগুলোর ঘনত্ব বেশি থাকে। অণুগুলোর ঘনত্ব বেশি হলেও কি হবে, সেখানে আলোটা বেগ বেশি হবে। আলোর বেগ কি হবে? আচ্ছা, আলোর বেগ বলছি না আমরা, আলোর বেগ হচ্ছে বায়ু মাধ্যমে বেশি, শব্দের বেগ হচ্ছে কঠিন মাধ্যমে বেশি। আলোর বেগ বায়ু মাধ্যমে বেশি, শব্দের বেগ কিসে, কঠিন মাধ্যমে বেশি। আচ্ছা, তো সবাই বলতেছে এখানে সি, কোন মাধ্যমে আলোর বেগ বেশি। আচ্ছা, আলোর বেগ কি কাঁচ মাধ্যমে বেশি? কাঁচ মাধ্যমে শব্দের বেগ বেশি। যেসব তরঙ্গগুলা বা যেসব তরঙ্গগুলা আমাদের যান্ত্রিক তরঙ্গ বা মাধ্যমের প্রয়োজন হয় সেগুলো কিন্তু কি, সেগুলো কঠিন মাধ্যমে বেশি হবে, কারণ তাদের জন্য মাধ্যমের প্রয়োজন হয়। কিন্তু যেগুলোর জন্য মাধ্যমের প্রয়োজন হয় না, যেমন তাড়িৎচুম্বক তরঙ্গ, আলোক তরঙ্গ বা এক্স রে, ইউভি রশ্মি, এগুলোর জন্য কি আমাদের মাধ্যমের প্রয়োজন আছে? মাধ্যমের প্রয়োজন কিন্তু নাই। তাহলে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার বি হবে। সবাই ভুল অ্যান্সার দিছ। সবাই একবারে ভুল অ্যান্সার কেমনে হয়? সবাই একবারে ভুল অ্যান্সার কেমনে দিচ্ছ? সবাই একবারে কেমনে ভুল অ্যান্সার দিচ্ছ? তাহলে আমাদের এখানে অ্যান্সার কোনটা? অ্যান্সার হচ্ছে বায়ু মাধ্যম। আমরা রাইট অ্যান্সার পাচ্ছি। আহসান হাবিব বলতেছে বি, চম্পা সাধু বলতেছে বি, প্রান্ত তালুকদার, মহুয়া সুলতানা বলতেছে বি। সবাই এখন ঠিক অ্যান্সার দিচ্ছ, কিন্তু আগে কিন্তু সবাই রং অ্যান্সার দিচ্ছ। আচ্ছা, তো আমরা এখন নতুন একটা টপিকে চলে গেলাম। সেটা কি? সেটা হচ্ছে লেন্স রিলেটেড। আমাদের কিন্তু আলো যখন ঘটনা ঘটলে দুইটা মাধ্যম বা দুইটা বস্তু আসবে, দুইটা টপিক আসবে, একটা হচ্ছে লেন্স, একটা দর্পণ। এখন আসো আমরা কিছু বেসিক আলোচনা করি, তারপর আমরা কোশ্চেন সলভের দিকে যাব। তো আগে লেন্স বলছে, লেন্স কিভাবে তৈরি হয়? লেন্স তৈরি হয় যখন আমরা দুইটা গলীয় মাধ্যম থেকে একটা অংশ কেটে নিব, তার ফলে কি হবে, আমাদের লেন্স তৈরি হবে। এখন লেন্স হইতে পারে উত্তল লেন্স বা অবতল লেন্স। এই যে অংশটা কেটে নিলাম, এটা যে গোলকের অংশ, সেই গোলকের বক্রতার কেন্দ্রে যে বৃত্তচাপ তৈরি করবে, এই বৃত্তচাপটাকে কি বলা হয়? বৃত্তচাপটাকে বলা হয় লেন্সের উন্মেষ। কি বলা হয়? লেন্সের উন্মেষ। যে কোনো ক্ষেত্রে আমার দুইটা গোলকের যে কোনো একটার যে বৃত্তচাপ তৈরি করবে, এটার যে কোণ, এই কোণটাকে আমরা কি বলবো? কোণটাকে বলবো উন্মেষ। এই উন্মেষের উপর ভিত্তি করে আবার লেন্সকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে ক্ষুদ্র উন্মেষযুক্ত, যখন এই কোণটার মান হবে কত? কোণটার মান হবে 10 ডিগ্রি থেকে কম। আরেকটা কি আছে? আরেকটা হচ্ছে বৃহৎ উন্মেষযুক্ত দর্পণ। অর্থাৎ যখন আমাদের এই কোণটার মান, অর্থাৎ বৃত্তচাপের যে কোণ সৃষ্টি করবে তার মান 10 ডিগ্রির বেশি হবে, সেটাকে আমরা বলবো অধিক বা বৃহৎ উন্মেষযুক্ত দর্পণ বা লেন্স। আচ্ছা, আর কি কি আছে লেন্স রিলেটেড আমাদের? আমরা বললাম লেন্স কি, দুইটা গলীয় বস্তু থেকে বা গলীয় তল থেকে কেটে নেওয়া। এই লেন্স কেটে নিলাম, লেন্সের একদম মাঝখানে যে পয়েন্টটা, এটাকে বলা হয় আলোক কেন্দ্র। এবং এই লেন্সটা যে বৃত্তাকার বস্তু থেকে আমরা কেটে নিছি, এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় তার বক্রতার কেন্দ্র। যেখান থেকে আমরা কেটে নিয়েছি সেই বৃত্তের যে কেন্দ্র ছিল সেটাকে কি বলা হয়? বক্রতার কেন্দ্র। এই বক্রতার কেন্দ্র এবং আলোক কেন্দ্র মাঝখানের দূরত্বকে বলি আমরা ফোকাস দূরত্ব। আমরা কিন্তু এগুলো আগের ক্লাসে পড়ে আসছি, ফোকাস দূরত্ব। এখন আমাদের একটু কনফিউশন হয় যখন আমাদের লেন্সের বিভিন্ন প্রতিবিম্ব তৈরি হয়, বিভিন্ন প্রতিবিম্বের অবস্থান দেওয়া থাকে, তাদের বিবর্ধন বের করতে বলে বা ধর্ম বের করতে বলে। যদি বিবর্ধন বা ধর্ম বের করতে বলে,
যদি বিবর্ধন বা লেন্সের ধর্ম বের করতে বলো সেক্ষেত্রে কোন লেন্সে ধর্ম কেমন হবে। তোমাদের জন্য একটা কোয়েশ্চেন, সেটা হচ্ছে যে আচ্ছা অবতল লেন্সের বিম্বগুলা বাস্তব এবং অবাস্তব দুইটাই কিন্তু হবে না। যখন আমরা অবতল লেন্স নিব, অবতল লেন্সের যে কোনো প্রতিবিম্ব বা সকল প্রতিবিম্ব কি হবে? অবাস্তব হবে। অবতল লেন্স অবাস্তব। উত্তল দর্পণের সকল প্রতিবিম্ব কেমন হয়? সকল প্রতিবিম্ব হয় অবাস্তব। তাহলে আমার প্রশ্ন আসে না যে কোন কোন লেন্স বা কোন কোন দর্পণে বিম্ব হয় বাস্তব বিম্ব। তো বাস্তব বিম্ব হবে আমাদের দুই ধরনের যন্ত্রে, একটা হচ্ছে বাস্তব বিম্ব, একটা হচ্ছে উত্তল লেন্স, উত্তল লেন্স, আরেকটা কি? আরেকটা হচ্ছে অবতল দর্পণ। তোমরা আমাকে একটু জানাও কমেন্ট করে যে কোনটায় কোনটা বাস্তব প্রতিবিম্ব হয়। একটা হচ্ছে উত্তল লেন্স, আরেকটা অবতল দর্পণ। এই দুইটা যন্ত্রে আমরা কি পাই? আমরা বাস্তব প্রতিবিম্ব পাই, অবতল দর্পণ। আচ্ছা, বাদ বাকি সকল লেন্স বা দর্পণে আমরা কি পাই? সকল লেন্স বা দর্পণে পাই আমরা অবাস্তব প্রতিবিম্ব। তো আমরা এখানে কি আঁকছি? এখানে আঁকছি একটা উত্তল লেন্স। উত্তল লেন্সের প্রতিবিম্ব কেমন হবে? বাস্তব অবাস্তব দুইটাই হতে পারে, তবে বাস্তব প্রতিবিম্ব এখানে তৈরি হয়। তো আমাদের পরীক্ষায় যেটা ঝামেলা হয়, এখান থেকে তোমাকে যে কোনো প্রতিষ্ঠানে বস্তু রাখলে তিনটা জিনিস বের করতে বলবে। তিনটা জিনিস কী কী বের করতে বলবে? একটা হচ্ছে এই যে লেন্স থেকে আমি যে প্রতিবিম্বটা পাবো সেটা কি বাস্তব নাকি অবাস্তব, বাস্তব নাকি অবাস্তব, এটা বের করতে বলবে। প্রতিবিম্বটাকে সোজা নাকি উল্টা, এটা বের করতে বলবে। আরেকটা হচ্ছে প্রতিবিম্ব বিবর্ধিত নাকি খর্বিত। তাহলে আমরা যখনই এখান থেকে একটা লেন্সের একটা লক্ষ্যবস্তু রাখবো, আমাদের সামনে কয়টা কোশ্চেন আসবে? তিনটা কোশ্চেন আসবে। একটা হচ্ছে সেই প্রতিবিম্বটা বাস্তব হবে নাকি অবাস্তব হবে, সোজা নাকি উল্টা, বিবর্ধিত নাকি খর্বিত। যে কোনো পজিশনে আমরা যখন বস্তু রাখবো, প্রশ্ন কয়টা? প্রশ্ন তিনটা। বাস্তব নাকি অবাস্তব, সোজা নাকি উল্টা, বিবর্ধিত নাকি খর্বিত। চলো আমরা বস্তু রাখি এক একটা করে। আমরা সর্বপ্রথম বস্তু কোথায় রাখবো? ফোকাস দূরত্বে রাখবো। একটা বস্তুতে ফোকাস দূরত্বে থাকে, তার বিম্বটা কোথায় তৈরি হবে? বিম্ব তৈরি হবে 2f এর বাইরে, অনেক বাইরে অসীমীয় বিম্ব তৈরি হবে। তাহলে যদি ফোকাস দূরত্বে রাখি, বিম্ব কোথায় তৈরি হবে? বিম্ব অসীমে তৈরি হবে। সেমভাবে আমি যদি কোনো বস্তুকে অসীমে রাখি, তার ফোকাস তার প্রতিবিম্ব কোথায় তৈরি হবে? প্রতিবিম্ব ফোকাসে তৈরি হবে। তাহলে যদি ফোকাসে রাখি, প্রতিবিম্ব কোথায় তৈরি হবে? প্রতিবিম্ব তৈরি হবে অবতল অসীমে তৈরি হবে। এবং যদি আমরা অসীমে কোনো লক্ষ্যবস্তু রাখি, তার প্রতিবিম্ব কোথায় তৈরি হবে? তার প্রতিবিম্ব কোথায় তৈরি হবে? তার প্রতিবিম্ব তৈরি হবে একদম ফোকাস দূরত্বে। আচ্ছা, তোমরা তার সাথে অ্যান্সার দিতে থাকো। এই কোশ্চেন যেটা দেখতে পাচ্ছি অ্যান্সার দিতে থাকো, আমরা এটা পড়াশোনা করে নিই খানিকটা। যদি আমরা লক্ষ্যবস্তুকে কোথায় রাখি? লক্ষ্যবস্তুকে যদি আমরা 2f রাখি, তো বক্রতার কেন্দ্রে রাখি, বক্রতার ব্যাসার্ধে রাখি, তাহলে আমাদের বিম্ব কোথায় তৈরি হবে? বিম্ব বক্রতার কেন্দ্রে বা ব্যাসার্ধে তৈরি হবে। যদি আমরা এখন আসি 2fটাকে আমরা সেন্টারে ধরবো, 2fটাকে আমরা একটা ভিত্তি ধরে বা প্রসঙ্গ কাঠামোতে রাখাবো। যদি লক্ষ্যবস্তু 2f এর বাইরে রাখা হয়, তাহলে বিম্ব কোথায় তৈরি হবে? 2f এর ভিতরে তৈরি হবে। লক্ষ্যবস্তু যদি আমি 2f এর বাইরে রাখি, বিম্ব কোথায় হবে? 2f এর ভিতরে হবে। যদি লক্ষ্যবস্তুটাকে 2f এর ভিতরে রাখি, বিম্ব কোথায় তৈরি হবে? 2f এর বাইরে তৈরি হবে। তাহলে যদি আমরা লক্ষ্যবস্তুকে 2f এর ভিতরে রাখি, বিম্ব হবে 2f এর বাইরে। যদি 2f এর বাইরে রাখি, বিম্ব হবে 2f এর ভিতরে। আশা করি এটুকু বুঝতে পারছি। সবাই আমাকে একটু জানাও এটুকু এই পর্যন্ত তোমরা ক্লিয়ার কিনা। আচ্ছা, এইগুলো ইন্টার সিলেবাসে ছিল না, তোমাদের ইন্টার সিলেবাসে ছিল না, এটা শর্ট সিলেবাসের বাইরে একটা অধ্যায়। তো এইটা ভালোভাবে জানতে হবে, কারণ এখান থেকে কিন্তু অনেক কোশ্চেন আসে। তোমরা বিগত বছরের কোশ্চেন দেখো, তোমরা দেখতে পাবা যে এখান থেকে অনেক কোশ্চেন আসে আমাদের এই টপিকগুলো থেকে। তাহলে আমরা যে প্রশ্নটা করলাম এখানে, যে লেন্সের বক্রতার কেন্দ্রদ্বয়ের সংযোজক সরলরেখাকে কি বলা হয়,
এবং তার সাথে আমরা যে কোশ্চেনগুলো আলোচনা করলাম এগুলো থেকে কিন্তু অনেকগুলো কোশ্চেন আসবে। তোমরা আমাকে একটু জানাও যে তোমরা এই পর্যন্ত বুঝতে পারছো কিনা। এই পর্যন্ত তোমরা বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাও। কারণ তুমি যদি এই অংশটুকু বুঝতে পারো, এই অধ্যায় থেকে মোটামুটি একটা কোশ্চেন আসলে সেটা তুমি অ্যান্সার করতে পারবা। সো তোমরা একটু জানাও আমাকে এই টপিকটা তোমরা বুঝতে পারছো কিনা। আমরা ছোট্ট একটু রিপিট করে আমরা পরবর্তী কোশ্চেনগুলোতে চলে যাব। সেটা হচ্ছে যদি আমি লক্ষ্যবস্তুকে প্রধান ফোকাসে রাখি, বিম্ব কোথায় তৈরি হবে? বিম্ব অসীমে তৈরি হবে। লক্ষ্যবস্তু প্রধান ফোকাসে, বিম্ব অসীমে। যদি লক্ষ্যবস্তুকে অসীমে রাখা হয় বিম্ব কোথায় তৈরি হবে? প্রধান ফোকাসে তৈরি হবে। যদি লক্ষ্যবস্তুকে 2f এ রাখি অর্থাৎ বক্রতার কেন্দ্রে, বিম্ব তৈরি হবে 2f এ। অর্থাৎ যেখানে রাখবো অপর প্রান্তে 2f এ যায় বিম্ব তৈরি হবে। যদি আমরা লক্ষ্যবস্তুটাকে 2f এর বাইরে রাখি, 2f এর বাইরে রাখলে বিম্ব তৈরি হবে কোথায়? 2f এর ভিতরে। যদি 2f এর ভিতরে রাখি বিম্ব 2f এর বাইরে। তাহলে আমরা একটা পয়েন্ট, একটা স্থির পয়েন্ট কোনটাকে ধরবো? 2f কে ধরবো। 2f এর বাইরে হলে ভিতরে, ভিতরে হলে বাইরে। 2f এ রাখলে বিম্ব হবে 2f এ। এবং যদি বক্রতার কেন্দ্রে রাখি, বক্রতার কেন্দ্র না প্রধান ফোকাসে রাখি, বিম্ব হবে অসীমে। সেমভাবে অসীমে বস্তু রাখলে তার বিম্ব হবে প্রধান ফোকাসে। আচ্ছা, তো সামারি করছি। এখন দেখো তোমরা টপিকটা ক্লিয়ার করতে পারছো কিনা, তার সাথে আমরা পরবর্তী কোশ্চেনগুলোতে চলে যাই। আচ্ছা, তাহলে আমাদের এইটাই অ্যান্সার কি হবে? 3 নম্বরের অ্যান্সার। সবাই অ্যান্সার দাও তো এখন। যে লেন্সের বক্রতার কেন্দ্রদ্বয়ের সংযোজিত যে সরল রেখা, আমরা এখানে সরল রেখাটা আঁকছি, এই সংযোজক সরল রেখাটাকে কি বলা হয়? সংযোজক সরল রেখাটাকে কি বলা হয়? দুইটা বক্রতার কেন্দ্র তাদের মধ্যবর্তী সংযোজিত যে সরল রেখা, এটাকে কি বলা হয়? আচ্ছা, তো উন্মেষ কোনটা বলো? উন্মেষ বলা আমরা বলছি অলরেডি। উন্মেষ বলা হয় হচ্ছে যেটা বৃত্তচাপ, আমি যে বক্রতার কেন্দ্র থেকে বা যে বক্র একটা তল থেকে লেন্সের তলটা কেটে নিয়েছি, সেই তলটা যে চাপ সৃষ্টি করছে সেটাকে বলা হয় উন্মেষ। প্রধান ছেদ মানে এই যে আমরা যেটুকু কেটে নিলাম এই অংশটুকুকে বলা হয় প্রধান ছেদ। ফোকাস দূরত্ব বক্রতার কেন্দ্র এবং আলোক কেন্দ্রের মাঝখানের যে পয়েন্টটা, এটাকে বলা হয় ফোকাস দূরত্ব। এবং দুইটা বক্রতার কেন্দ্রের মাঝখানের যে দূরত্ব বা যে সরল রেখা, এটাকে বলা হয় প্রধান অক্ষ। যারা প্রধান অক্ষ বলছো তারা সবাই সঠিক উত্তর দিচ্ছ। আচ্ছা, এবার আমরা এই রিলেটেড কোশ্চেন পাইলাম যেটা নিয়ে এতক্ষণ আলোচনা করলাম। যদি বক্রতার কেন্দ্রে কোনো বস্তু থাকে তার প্রতিবিম্বটা কোথায় তৈরি হবে? বক্রতার কেন্দ্রে বস্তু থাকলে তার প্রতিবিম্ব কোথায় তৈরি হবে? এটা মেডিকেল অ্যাডমিশন 1992-93 আসছে। সবাই এখন আগের টপিক যদি বুঝতে পারো তাহলে এটা অ্যান্সার করো। যে বস্তু যদি বক্রতার কেন্দ্রে থাকে, বস্তু বক্রতার কেন্দ্রে থাকলে এটা হচ্ছে লেন্স। লেন্সের যদি বক্রতার কেন্দ্রে একটা বস্তু থাকে তার বিম্বটা কোথায় তৈরি হবে? বিম্বটা কোথায় তৈরি হবে? আমরা কিন্তু এটা নিয়ে হিউজ আলোচনা করছি। সবাই এখন অ্যান্সার দাও যে বক্রতার কেন্দ্রে যদি বস্তু থাকে তার বিম্বটা কোথায় তৈরি হবে? বক্রতার কেন্দ্রে ফোকাস বিন্দুতে অসীমে নাকি কোনোটি নয়? অদ্বৈত ইসলাম বলছে 4C অসীমে। অ্যান্সার কিন্তু সঠিক হয় নাই। আমরা বলছি বক্রতার কেন্দ্রে বস্তু আছে। যদি এটা ফোকাস দূরত্বে থাকতো তাহলে আমরা অ্যান্সার বলতাম কি? অ্যান্সার বলতাম অসীমে। ফোকাস দূরত্বে বস্তু আছে, তার বিম্ব হবে অসীমে। কিন্তু প্রশ্ন কি হয়েছে? বক্রতার কেন্দ্রে থাকলে কোনটা হবে? বক্রতার কেন্দ্রে থাকলে কোনটা হবে? সবাই কিন্তু ভুল অ্যান্সার দিছে, সবাই আবার সঠিক অ্যান্সার দাও। যদি আমরা বলতাম যে ফোকাস দূরত্বে আছে বা ফোকাসে আছে তাহলে আমাদের অ্যান্সার হইতো অসীমে।
বলা হয়েছে কি বক্রতার কেন্দ্রে অর্থাৎ 2f এ বস্তু আছে, তাহলে বিম্বটা কোথায় তৈরি হবে? বিম্বটা তৈরি হবে 2f এ, এবং তাহলে দূরত্ব কেমন হবে? দূরত্ব সমান হবে। মমিতা আফরিন বলছে অ্যান্সার এ, একদম সঠিক উত্তর। বাকিরা কিন্তু ভুল বলছো, বাকিরা সঠিক উত্তর দাও। আচ্ছা, ইসরাত নুরানি বলছে এ, আয়েশা আক্তার বলছে এ। তাহলে যারা ভুল উত্তর দিছো তারা এখন আমাকে বলো যে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার কিনা। আমি কিন্তু আগে যখন বলছি কনসেপ্ট ক্লিয়ার হয় না, এখন কি কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? এখন কি তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে? হলে আমরা ইনলেটের আর যে কোশ্চেনগুলো আছে সেগুলো সলভ করবো এখন। আচ্ছা, তো পরবর্তীতে আমরা আরো একটা কোশ্চেন দেখতে পাচ্ছি যে অবতল লেন্সের ক্ষেত্রে বস্তুর প্রতিবিম্ব কেমন হবে। অবতল লেন্সের ক্ষেত্রে আমরা কি দেখলাম একটু আগেই, বিম্ব কি বাস্তব হবে না অবাস্তব হবে? যদিও বাস্তব অবস্থা আমাদের এখানে চাই নাই, কি চাইছে যে সোজা নাকি উল্টা এবং বড় নাকি ছোট, অর্থাৎ বিবর্ধিত না খর্বিত। তো উত্তল লেন্সে আমাদের বিম্বগুলো কেমন হবে? উত্তল লেন্সের বিম্ব আমরা অবস্থান অনুযায়ী দেখতে পাবো সেটা বড় নাকি ছোট। কিন্তু যখন আমাকে অবতল লেন্সের কথা বলবে, অবতল লেন্সে অলওয়েজ তিনটা কথা মনে রাখবা। কয়টা কথা? অলওয়েজ তিনটা কথা মনে রাখবা। অবতল লেন্স মানে প্রথম পয়েন্টটা হচ্ছে বিম্ব যেটা তৈরি হবে সেটা অবাস্তব। অবতল লেন্স অবাস্তব বিম্ব বা অসৎ বিম্ব। তার সাথে কি? সোজা বিম্ব। তার সাথে কেমন বিম্ব? সোজা বিম্ব। এবং আরেকটা কি মনে রাখবো? অলওয়েজ ছোট হবে বা খর্বিত হবে। লক্ষ্যবস্তু যেমন তার থেকে কেমন হবে? খর্বিত হবে। কারণ আমরা তো সবসময় সোজা পথে চলবো, এটা কিন্তু কখনোই সম্ভব নয় বা কখনোই বাস্তব নয়। আমরা সবসময় সোজা পথে চলবো, এটা কি? অবাস্তব। অবাস্তব হলে প্রতিবিম্ব কেমন হবে? সোজা হবে, ছোট হবে। তাহলে অবতল লেন্সে কি কি হবে? প্রতিবিম্ব সোজা হবে অর্থাৎ খাড়া হবে, এবং আর কি হবে? ছোট হবে। অ্যান্সার হচ্ছে 5 বি। যারা 5 বি নামে অ্যান্সার দিচ্ছে সবাই একদম সঠিক উত্তর দিছো। অবতল লেন্স মানে কি মনে রাখবো? অবাস্তব। অবাস্তব হলেই কি? সোজা হবে বিম্ব। সোজা হলেই সেটা ছোট হবে লক্ষ্যবস্তু থেকে। অবতল, অবাস্তব, সোজা, ছোট। এখান থেকে তোমাদের আরেকটা পার্থক্য বলবো। পার্থক্যটা হচ্ছে যখন আমরা উত্তল লেন্সের ক্ষেত্রে লক্ষ্যবস্তুটা আমাদের ফোকাস দূরত্ব এবং আলোক কেন্দ্রের মাঝখানে নিব, তখন বিম্বটা হবে একই সাইডে। একই সাইডে মানে কি? অবাস্তব। উত্তল লেন্সের অবাস্তব বিম্ব একটাই, সেটা হচ্ছে যখন এফ আর আলোক কেন্দ্রের মাঝখানে থাকবে। কিসের মাঝখানে? এফ এবং আলোক কেন্দ্রের মাঝখানে। তখন হবে অবাস্তব। অবাস্তব হলেই বললাম সোজা। এবং উত্তল লেন্সে হবে কেমন? বিবর্ধিত বা বড়। আমাদের পার্থক্য কিন্তু এইখানেই। উত্তল লেন্সের অবতল লেন্স আমরা যেটাই বললাম, পার্থক্য এইখানেই। উত্তল লেন্সের বিম্বটা কেমন হচ্ছিল? উত্তল লেন্সের বিম্বটা হচ্ছে বিবর্ধিত, অবতল লেন্সের অবাস্তব বিম্ব খর্বিত। তো দেখি কারা কারা অ্যান্সার দিচ্ছ। মমিতা আফরিন বলছে 5 বি অর্থাৎ ছোট এবং খাড়া হবে। আবজিতা ইসলাম বলছে বি। প্রান্ত তালুকদার বলছে বি। আয়েশা আক্তার বলছে বি। আহসান হাবিব বি। ইসরাত মহুয়া সবাই বলছে বি। আচ্ছা, তাহলে আমরা এটা অ্যান্সার করতে পারলাম। কোন দর্পণের উন্মেষ কত ডিগ্রি হলে থাকে ক্ষুদ্র দর্পণ বলা হয়? এটা নিয়ে কিন্তু আলোচনা করছি। এটা কোথায় আসছে? ডেন্টাল 18-19 একটা কোয়েশ্চেন। এটাও আশা করি তুমি অ্যান্সার করতে পারো। সবাই এটা অ্যান্সার করো তো। এটার যে উন্মেষ, যদি উন্মেষ কত হলে তাকে আমরা ক্ষুদ্র উন্মেষের দর্পণ বলবো। উন্মেষ মানে কি? উন্মেষ মানে হচ্ছে এই যে প্রধান ছেদ লেন্সের, সেটা বক্রতার কেন্দ্রে কত কোণ তৈরি করবে, এই কোণটাকেই বলা হয় উন্মেষ। তাহলে আমাকে একটু বলো এখন যে উন্মেষ কত হলে সেটাকে আমরা বলবো ক্ষুদ্র উন্মেষযুক্ত দর্পণ। কি বলবো সেটাকে? ক্ষুদ্র উন্মেষযুক্ত দর্পণ। কোন দর্পণের কোণ কত হলে সেটাকে আমরা বলবো ক্ষুদ্র উন্মেষযুক্ত দর্পণ। সবাই বলে ফেলো।
আচ্ছা অ্যান্সার পাচ্ছি সবার থেকে। অধ্যায়টা কঠিন লাগে, অধ্যায়টা কঠিন লাগলে আমরা আজকে যে কোশ্চেনগুলো সলভ করতেছি যাদের কাছে কঠিন লাগে তারা এই চ্যাপ্টারটা আরেকবার দেখবা, ভিডিওটা আরেকবার দেখবা। আশা করি যেটুকু কনফিউশন ছিল বা যেটুকু কনফিউশন এখন ক্লিয়ার হচ্ছে না এটা ক্লিয়ার হয়ে যাবে। তো ক্লাসটা শেষ করার পরে তোমরা যারা ক্লিয়ার হচ্ছে না তারা ভিডিওটা আরেকবার দেখবা, আশা করি ক্লিয়ার হয়ে যাবে এটা। তাহলে যারা বলছে এখান থেকে আমাদের ক্ষুদ্র উন্মেষ দর্পণ হচ্ছে কোনটা হবে কত 10 ডিগ্রির কম, ক্ষুদ্র উন্মেষ দর্পণের কোণ হবে 10 ডিগ্রির কম, যদি 10 ডিগ্রির বেশি হয় সেটাকে বলবো আমরা বৃহৎ উন্মেষযুক্ত দর্পণ। আচ্ছা উত্তর অ্যান্সার লক্ষ্যবস্তু যদি প্রধান ফোকাসে থাকে সেক্ষেত্রে আকৃতি কেমন হবে? যদি প্রধান ফোকাসে কোনো বস্তু থাকে আকৃতি কেমন হবে? আকৃতি কেমন মানে কি আমাকে এখানে কি বলছে? আমাকে এখানে বলছে কেমন বিবর্ধিত হবে। তাহলে প্রথমে কি আমাকে জানতে হবে কি যে যদি লক্ষ্যবস্তু প্রধান ফোকাসে থাকে তার বিম্বটা কোথায় তৈরি হবে? তার বিম্বটা তৈরি হবে হচ্ছে অসীমে। প্রধান ফোকাসে থাকলে বিম্ব কোথায় হবে? বিম্ব হবে অসীমে। এখন আমাদের নতুন একটা টপিক আসতেছে বিবর্ধন। আমরা জানি বিবর্ধন m = v/u। যখন আমরা মান বের করতে যাব তখন v/u, যখন দিক বের করতে যাব -v/u। তাহলে তোমাকে যদি এখান থেকে বলা হয় যে আমরা একটা লেন্সের কি হচ্ছে বিম্ব কেমন পাবো বলে মাইনাস ইউজ করার দরকার নাই। বাট তোমাকে যদি বলা হয় যে কোন সূত্রটা সঠিক, লেন্সের জন্য কোন সমীকরণটা সঠিক, তখন কিন্তু অবশ্যই মাইনাস ব্যবহার করতে হবে। আচ্ছা তাহলে বললাম কি -v/u। ভি কি এখানে? ভি হচ্ছে প্রতিবিম্বের দূরত্ব, ভি হচ্ছে প্রতিবিম্বের দূরত্ব, প্রতিবিম্বের দূরত্ব। আর ইউটা কি? ইউটা হচ্ছে লক্ষ্যবস্তুর দূরত্ব। অর্থাৎ আমরা কিন্তু এখানে বুঝতে পারতেছি যে যদি লক্ষ্যবস্তুর দূরত্ব বেশি হয় তাহলে প্রতিবিম্ব কেমন হবে? প্রতিবিম্ব বা বিবর্ধনটা ছোট হবে। লক্ষ্যবস্তুর দূরত্ব বেশি হলে ইউ এর মানটা যদি বেশি হয় বিবর্ধন ছোট হবে, যদি ভি এর মান বেশি হয় বিবর্ধন বেশি হবে। ইউ এর মান বেশি হলে বিবর্ধন কেমন হবে? বিবর্ধন কম হবে। কোনো বস্তুকে আমরা কেমন দেখব? খর্বিত দেখব বা ছোট দেখব। যদি ভি এর মান বেশি হয় অর্থাৎ প্রতিবিম্বের দূরত্বটা বেশি হয় তাহলে বিবর্ধনটা আমরা কেমন দেখব? বিবর্ধনটা বেশি দেখব। তাহলে আমাদের এখানে কি হচ্ছে, যখন আমরা লেন্স আঁকবো লেন্সের প্রধান ফোকাসে একটা লক্ষ্যবস্তু আছে, তার বিম্ব কোথায় পাবো? বিম্ব পাবো অসীম। লক্ষ্যবস্তুতে প্রধান ফোকাস থাকে, বিম্ব কোথায় পাবো? বিম্ব পাবো অসীমে। অসীম দূরত্ব বাই প্রধান ফোকাস। আমাদের বিবর্ধনটা কেমন হবে? বিবর্ধনটা অনেক বেশি হবে। বিবর্ধন কেমন হবে? বিবর্ধনটা অনেক বেশি হবে। অনেক বেশি মানে কি? অত্যন্ত বিবর্ধিত। তো এখন অ্যান্সার করো তো, অ্যান্সার কোনটা হবে? উত্তর লেন্সের যদি লক্ষ্যবস্তু প্রধান ফোকাসে রাখা হয় এর আকৃতি কেমন হবে? তাহলে প্রধান ফোকাসে রাখলে আমাদের বিম্ব কোথায় তৈরি হচ্ছে? বিম্ব তৈরি হচ্ছে অসীমে, অনেক দূরে। বিম্বের দূরত্ব যত বেশি হবে বিবর্ধনটা তত বেশি হবে। তাহলে বিবর্ধন কেমন হবে? বিবর্ধন অত্যন্ত বিবর্ধিত হবে, অনেক অনেক বেশি বিবর্ধিত হবে, অনেক বড় হয়ে যাবে। তো এটা অ্যান্সার কি হবে? অ্যান্সার সাথে ডি। মাইশা বলছে ডি, আয়শা, সুরাইয়া, আদ্রিতা বলছে ডি। তাহলে আমরা কি বিবর্ধন বুঝতে পারছি? একটা বস্তু সে কিভাবে বিবর্ধিত হবে বা কখন বিবর্ধন বলবো, কখন খর্বিত বলবো, কখন বড় বলবো, কখন ছোট বলবো, এটা কি বুঝতে পারছি আমরা? তোমরা একটু আমাকে বলো এটা বুঝতে পারছো কিনা, যে বস্তু কোথায় তৈরি হবে এবং বস্তুটার সোজা হবে নাকি উল্টো হবে, বিবর্ধিত হবে নাকি খর্বিত হবে, বাস্তব নাকি অবাস্তব হবে, এটা বুঝতে পারছো কিনা? আচ্ছা, অবতল লেন্সে সর্বদা কিরূপ প্রতিবিম্ব গঠন করে? আমাদের আরো একটা পরিচিত কোশ্চেন, এটাও আমরা সবাই দ্রুত সঠিক উত্তরটা দিয়ে দিই। অবতল লেন্স মাথায় রাখবা কোনটা? মাথায় রাখবা হচ্ছে অবতল লেন্স। কোন লেন্স? অবতল লেন্স।
সে কেমন বিম্ব তৈরি করবে, সেটা সোজা নাকি উল্টা, বাস্তব নাকি অবাস্তব, কল্পিত নাকি বিবর্ধিত। অবতল লেন্সের প্রতিবিম্বটা কেমন হবে? অবতল লেন্স সেটা কেমন প্রতিবিম্ব তৈরি করবে, বাস্তব নাকি অবাস্তব। বাস্তব অবাস্তব বলতে এখানে বোঝাচ্ছে কি, সৎ নাকি অসৎ। সৎ মানে বাস্তব, অসৎ মানে অবাস্তব। সোজা নাকি উল্টা, বিবর্ধিত নাকি কল্পিত। তাহলে আমরা প্রথমে আগাবো যে অবতল দর্পণ। অবতল বলছে মানে কি হবে, অসৎ হবে, অবাস্তব হবে। তাহলে হয় আমাদের অ্যান্সার এ, না হয় অ্যান্সার সি। এরপরে কি হবে, অবতল লেন্স। অবাস্তব মানে কি, আমরা সবসময় সোজা হয়ে চলবো, সোজা হয়ে সব জায়গায় সব কাজ করব, এটা কিন্তু অবাস্তব। তাহলে অবাস্তব প্রতিবিম্ব কেমন হবে, সোজা হবে। অবাস্তব প্রতিবিম্ব সোজা হবে এবং কেমন হবে, কল্পিত হবে। যদি এটা বিবর্ধিত তাহলে কি বলতাম, যদি এটা বিবর্ধিত হতো তাহলে বলতাম যে এটা হচ্ছে উত্তল লেন্সের ক্ষেত্রে অবাস্তব প্রতিবিম্ব। কাজল ইসলাম লিখছে ঢাকা থেকে দেখছি। আচ্ছা, আমাদের ক্লাসটা ঢাকা থেকেই হচ্ছে। তাহলে আশা করি সবাই অ্যান্সার দিতে পারছি, মানে সবাই ক্লাসটা বুঝতে পারছি। তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে যাই। আলো সংক্রান্ত কোন সমীকরণটা ভুল? আলো সংক্রান্ত কোন সমীকরণটা ভুল? আমরা প্রথমটাই দেখতে পাচ্ছি এখানে যে আইভি অর্থাৎ লক্ষ্যবস্তুর দূরত্ব, প্রতিবিম্বের দূরত্ব, লক্ষ্যবস্তুর দূরত্ব এবং ফোকাস দূরত্ব তাদের মধ্যে সম্পর্ক, এটাও আমরা ছোটোবেলা থেকেই পড়ে আসতেছি, ক্লাস 9-10 আমাদের এটা ছিল। তারপর হচ্ছে বিবর্ধনের সূত্র, লেন্সের ক্ষমতার সূত্র এবং লেন্স যখন আমরা কয়েকটা লেন্স নিব তার মধ্যে সূত্র। কয়েকটা লেন্স বলতে একটা লেন্সে যখন কয়েক জায়গা থেকে ফোকাস দূরত্ব আমরা ঠিক করবো তখন তাদের মধ্যে যেটা। আচ্ছা, তাহলে এর মধ্যে কোনটা সঠিক নয়? সমীকরণ যেগুলো দেখতে পাচ্ছি আমরা, এর মধ্যে কোনটা সঠিক নয় বা কোনটা ভুল, আলো সংক্রান্ত কোন সমীকরণটা ভুল। তো প্রথমটা যেটা বললাম যে লেন্সের ক্ষেত্রে আমরা লক্ষ্যবস্তুর অবস্থান বা প্রতিবিম্বের অবস্থান এটা নির্ণয় করার জন্য এই সূত্রটা ব্যবহার করতাম, এটা কিন্তু ঠিক আছে। এর পরেরটা আসলে আমরা যদি লেন্সের ক্ষমতা বের করতে যাই, ক্ষমতা সমান 1/, ফোকাস দূরত্ব, এটাও ঠিক আছে। আমরা যে ফোকাস দূরত্বের জন্য আমাদের যে সূত্র ছিল, ফোকাস দূরত্বের জন্য একটা বড় ছেদ যখন আমরা নিব তখন তার ফোকাস দূরত্ব কেমন হবে, তখন তার ফোকাস দূরত্ব হচ্ছে বড় এফ। যখন ছোট ছেদ নিব ফোকাস দূরত্ব ছোট এফ। এখন চিন্তা করো, এই হচ্ছে একটা ছেদ, একটা কলীয় দর্পণে ছেদ যদি এত বড় হয় ফোকাস দূরত্ব কোথায় হবে, ধরলাম ছেদ এইটা, বক্রতার কেন্দ্র কোথায়, এখানে। ফোকাস দূরত্ব কোথায়, বক্রতার কেন্দ্র এবং আলোক কেন্দ্রের মাঝখানে। ফোকাস দূরত্ব কোথায়, বক্রতার কেন্দ্র এবং আলোক কেন্দ্রের মাঝখানে। আচ্ছা, যদি আমি এত বড় ছেদ না নিই, এত ছোট ছেদ নিই, একই গোলক হলে বক্রতার কেন্দ্র কেমন হবে, বক্রতার কেন্দ্র সমান থাকবে, ফোকাস দূরত্ব সমান থাকবে। আর একটা ছোট ছেদ যদি নিই, একই বক্রতার কেন্দ্র, একই গোলক, সেক্ষেত্রে ফোকাস দূরত্ব সেম থাকবে, বক্রতার কেন্দ্র সেম থাকবে। তাহলে আমি লেন্স যতই বড় ছোট নিই, একটা গোলকের জন্য ফোকাস দূরত্ব অলওয়েজ কি থাকবে, সমান থাকবে। তাদের অনুপাতও কি থাকবে, অনুপাতও সমান থাকবে। এবং এখানে আমাদের একটা ভুল হয়েছে, সেটা হচ্ছে যখন আমরা একটা কথা বললাম, সেটা হচ্ছে যে যখন আমরা একটা লেন্সের ক্ষেত্রে ফোকাস দূরত্ব বিভিন্ন নিব, কি হবে, ফোকাস দূরত্ব না, সেট যখন বিভিন্ন নিব তখন কি হবে, ফোকাস দূরত্বটা সেম থাকবে। তাহলে ভুল কোনটা, ভুল হচ্ছে আমাদের বি নাম্বারটা। আমরা বি নাম্বারটা একটু আগে কি বললাম, বিবর্ধনের জন্য সূত্র হচ্ছে -v/u। আমাদের কিন্তু সূত্র এখানে মাইনাস দেওয়া নাই, তাহলে ভুল কোনটা, ভুল হচ্ছে -v/u, অর্থাৎ বি নাম্বার অপশান। অনেকে এখানে ডি নাম্বার অপশান বলছে, ডি নাম্বার অপশান কিন্তু সঠিক।
তাহলে অ্যান্সার ভুল কোনটা বা সমীকরণ ভুল কোনটা? সমীকরণ ভুল হচ্ছে বি নাম্বারটা, বিবর্ধন সমান মাইনাস বি বাই ইউ, আমাদের এখানে মাইনাস দেওয়া নাই, তো এইটা হচ্ছে ভুল। দর্শন অনুভূতির স্থায়িত্বকাল কত সেকেন্ড বা কত সময়? দর্শন অনুভূতি মানে কি? যে সময়ের মধ্যে আমরা একটা বস্তু যদি দেখে ফেলি আমরা আরেকটা বস্তু দেখতে পাবো না, এটাকেই বলা হয় দর্শন অনুভূতির স্থায়িত্বকাল। আর দর্শন অনুভূতির স্থায়িত্বকাল কোনটা আর কত সেকেন্ড? এটা কি 1 সেকেন্ড, 1/10 সেকেন্ড, 1/20 সেকেন্ড, নাকি 1/5 সেকেন্ড? আমি যদি এটাকে আরো সরল করে দিই, 1/10 মানে হচ্ছে 0.1 সেকেন্ড, 1/20 মানে 0.05 সেকেন্ড, 1/5 মানে 0.2 সেকেন্ড। সবাই এখন অ্যান্সার দাও যে দর্শন অনুভূতির স্থায়িত্বকাল কোনটি? দর্শন অনুভূতির স্থায়িত্বকাল কোনটি? দর্শন অনুভূতির স্থায়িত্বকাল কোনটি? সবাই অ্যান্সার দাও। সবাই একটু বলে ফেলো আমাকে, দর্শন অনুভূতির স্থায়িত্বকাল কোনটি? আমরা কিন্তু যখন শব্দ পড়ছি তখন আমাদের আরেকটা জিনিস ছিল যে কোন একটা শব্দ শোনার স্থায়িত্বকাল কোনটা, আমাদের কানের জন্য শব্দের স্থায়িত্বকাল কোনটা, তো সেটা যেটাই বলুক আমাদেরকে দর্শন অনুভূতি বা শব্দের স্থায়িত্বকাল দুইটাই কত হবে? 0.1 সেকেন্ড, দুইটাই 0.1 সেকেন্ড। স্বাভাবিক চোখে স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্ব কত? এটা আমরা ছোটবেলা থেকেই জানি, যখন থেকে আমরা এই যে লেন্স রিলেটেড বা চোখ রিলেটেড পড়াশোনা শুরু করতেছি, সেটা ক্লাস 8-9 থেকে হোক, সেখানে কিন্তু আমাদের অ্যান্সারটা কত ছিল? স্পষ্ট দৃষ্টির জন্য ন্যূনতম দূরত্ব হচ্ছে 25 সেন্টিমিটার বা 0.25 মিটার, 25 সেন্টিমিটার বা 0.25 মিটার। আচ্ছা, আমরা এখানে সময় নষ্ট না করে আমরা আরো বোঝার টপিকে যাই। কোন মাধ্যমের প্রতিসরণাঙ্ক বেশি? কোন মাধ্যমের প্রতিসরণাঙ্ক বেশি? তো প্রতিসরণাঙ্ক বেশি কখন হবে? এটা মনে রাখবা, প্রতিসরণাঙ্ক হচ্ছে প্রতিসরণাঙ্ক মাধ্যমের ঘনত্বের সমানুপাতিক, মাধ্যমের ঘনত্বের সমানুপাতিক। প্রতিসরণাঙ্ক কেমন? মাধ্যমের ঘনত্বের সমানুপাতিক। অর্থাৎ যেখানে আমাদের প্রতিসরণাঙ্ক বেশি, মাধ্যমের ঘনত্ব বেশি, সেখানে প্রতিসরণাঙ্ক বেশি হবে। যেখানে মাধ্যমের ঘনত্ব বেশি সেখানে প্রতিসরণাঙ্কটাও বেশি হবে। তাহলে প্রতিসরণাঙ্ক কিসের সমানুপাতিক? মাধ্যমের সমানুপাতিক। যেখানে মাধ্যমের ঘনত্ব বেশি সেখানে প্রতিসরণাঙ্কের বেশি। তো আমাদের এই যে জিনিসগুলো আছে, যেগুলো আমরা আলোচনা করতেছি, এর মধ্যে কোনটার প্রতিসরণাঙ্ক কত? সবচেয়ে কম কার? সবচেয়ে কম যার মধ্যে ঘনত্ব কম, ঘনত্ব সবচেয়ে কম কার? পানির ঘনত্ব কম। পানির প্রতিসরণাঙ্ক হচ্ছে 1.33। পানির প্রতিসরণাঙ্ক কত? 1.33। কাচের জন্য 1.5, কাচ 1.5। কঠিন শিলা এটা হচ্ছে 1.45। তোমরা যদি কেউ জানো তোমরা বলো তো যে হীরার ক্ষেত্রে প্রতিসরণাঙ্ক কত? তোমরা কেউ জেনে থাকলে একটু বলো আমাকে, হীরার ক্ষেত্রে প্রতিসরণাঙ্কের মান কত? হীরার ক্ষেত্রে বা হীরকের ক্ষেত্রে প্রতিসরণাঙ্কের মান কত? হীরকের ক্ষেত্রে প্রতিসরণাঙ্কের মান কত? বাকি তিনটাই বললাম। কাচের জন্য 1.5, পানি 1.33, কঠিন শিলা 1.45। তাহলে হীরার জন্য প্রতিসরণাঙ্কের মান কত? হীরার জন্য প্রতিসরণাঙ্কের মান কত? আচ্ছা, স্বপ্নচারিণী আনসার দিয়েছে 2.4, একদম রাইট আনসার। হীরার জন্য 2.4। তাহলে এখানে প্রতিসরণাঙ্ক বেশি কার? প্রতিসরণাঙ্ক বেশি হচ্ছে হীরক বা হীরা। সবাই বিলিয়ন, এখানে সবাই বিলিয়ন, তোমরা সবাই চান্স পেয়ে যাবা। শুধু এখন যে সময়টুকু আছে সময়টুকু কি রিপ্লেস করতে হবে সুন্দরভাবে। সময়ের মূল্য অনেক, যখনই আমরা এটা বুঝতে পারবো তখনই কিন্তু সময়টাকে ব্যবহার করতে পারবো এবং সুন্দর একটা ফল পাবো সেখান থেকে। আচ্ছা, নতুন একটা টপিক নিয়ে আসলাম, লেন্সের ক্ষমতা কত? লেন্সের ক্ষমতা যদি +2,
আমাদের দেখার জিনিস এখানে দুইটা, একটা হচ্ছে প্লাস আর একটা টু। কোনো লেন্সের ক্ষমতা যদি প্লাস হয়ে থাকে আমরা কি বলি, সেটা হচ্ছে উত্তল লেন্স। লেন্স যদি প্লাস হয়ে থাকে কি বলবো, সেটা হচ্ছে উত্তল লেন্স। যদি মাইনাস হয় অবতল লেন্স। প্লাস মানে উত্তল লেন্স, মাইনাস হলে অবতল লেন্স, মাইনাস হলে অবতল লেন্স। কোনো লেন্স যদি প্লাস হয় সেটা কি হবে, সেটা উত্তল লেন্স, মাইনাস হলে অবতল লেন্স। তো প্লাস টু ডাইমেনশন আমরা জানি লেন্সের ক্ষমতা সূত্র পি সমান 1/f। এফটা কি ফোকাস দূরত্ব। এই ফোকাস দূরত্বটা আমরা কিসে নিই, ফোকাস দূরত্বটা আমরা মিটার এককে নিই। তাহলে যদি লেন্সের ক্ষমতা হয় 1/f, তাহলে ফোকাস দূরত্ব সমান কত হবে, ফোকাস দূরত্ব সমান মিটার এককে, মিটার এককে যে ফোকাস দূরত্ব এটার মান হবে কত 1/p, তো 1/ ক্ষমতা, তাহলে 1/2 সমান 0.5 মিটার। আমাদের এখানে অ্যান্সারগুলো কিসে দেওয়া আছে, অ্যান্সারগুলো দেওয়া আছে সব সেন্টিমিটারে, অপশানগুলো দেওয়া আছে সেন্টিমিটারে। 0.5 মিটার, তো 0.2 মিটার হবে না, 20 সেন্টিমিটার হচ্ছে না। অ্যান্সার কত 0.5 মিটার বা 50 সেন্টিমিটার, 0.5 মিটার বা 50 সেন্টিমিটার। তাহলে অ্যান্সার কোনটা, 0.5 মিটার বা 50 সেন্টিমিটার। তাহলে 13 অ্যান্সার কোনটা, এটা লেন্সের ক্ষমতা যদি প্লাস টু ডাইমেনশন হয়, প্লাস টু ডায়াপ্টার হয়, এর ফোকাস দূরত্ব কত, ফোকাস দূরত্ব হচ্ছে 0.5 মিটার বা 50 সেন্টিমিটার। তোমাদের যদি এই টপিকগুলোতে এখনো পর্যন্ত মানে কনফিউশনগুলো ক্লিয়ার না হয়, তোমরা ভিডিওটা ক্লাস শেষ হওয়ার পর আরেকবার দেখবা। আশা করি তোমাদের যে কনফিউশনগুলো থাকবে সবগুলো ক্লিয়ার হয়ে যাবে। আর তার মধ্যে যদি কোনো স্পেসিফিক ক্লাস নিয়ে বা কোনো স্পেসিফিক টপিক নিয়ে কোনো প্রবলেম থাকে সেটা তোমরা কমেন্টে জানাই দিতে পারো। আচ্ছা, তো লেন্স নিয়ে আরেকটা প্রবলেম হচ্ছে চশমার লেন্স ব্যবহারের ক্ষেত্রে আমরা সামনে যারা আছি তাদের মধ্যে অনেকে চশমা ব্যবহার করি। তো যেহেতু আমরা একটু আগে চশমার ক্ষমতা নিয়ে পড়লাম, চশমার পাওয়ার নিয়ে, তোমরা একটু জানাও তো যারা চশমা ব্যবহার করো তোমাদের কার চশমার পাওয়ার কত, এবং চশমার পাওয়ার থেকে আমরা কীভাবে বুঝবো চশমাটা কোন লেন্স। তো তোমরা আমাকে একটু জানাও যারা চশমা ব্যবহার করো চশমার পাওয়ার কত, এবং চশমার সাথে তোমাদের চশমাতে কাঁচ যেটা ব্যবহার করা হয়, লেন্স যেটা ব্যবহার করা হয় সেটা কোন লেন্স, উত্তল লেন্স নাকি অবতল লেন্স। আচ্ছা, তোমাদের মতো আমি একসময় চশমা ব্যবহার করতাম কিন্তু এখন আর প্রয়োজন হয় না। তো আয়েশা আক্তার লিখছে 2.5 প্লাস নাকি মাইনাস, এটা উত্তল লেন্স নাকি অবতল লেন্স। এখন তোমাদেরকে আরো একটা চাঞ্চল্যকর তথ্য দিব, যেটা হয়তো তোমার ভালো লাগতে পারে খারাপও লাগতে পারে। সেটা হচ্ছে যে মাইনাস যে লেন্সগুলো, অর্থাৎ যে যারা আমরা ডাক্তার দেখাইতে যাই আমাদের যখন মাইনাস পাওয়ার দেয়, যেমন -0.75 বা -1.25, এই যে মাইনাস, এই মাইনাস মানে হচ্ছে সেটা অবতল লেন্স। এবং বাচ্চা বা আমাদের বয়সে যারা আছে আমাদের কোন লেন্স লাগে, আমাদের অবতল লেন্স লাগে। এবং যেগুলো প্লাস দেয় +2.25 বা +0.75, এটা প্লাস, যেগুলো প্লাস মানে হচ্ছে উত্তল লেন্স। উত্তল লেন্সটা কাদের লাগে, উত্তল লেন্সটা বৃদ্ধদের লাগে। মাইনাসটা লাগে হচ্ছে আমাদের বয়সে যারা আছে বা বাচ্চাদের, উত্তল লেন্সটা লাগে হচ্ছে বৃদ্ধদের। সবার পাওয়ার একই, সবাই কি এখানেও কপি করতেছে একজনের আরেকজন দেখে। আচ্ছা, চশমা নাই এটা তোমার জন্য একটা ব্লেসিং, কারণ চশমা থাকলে হয়তো এখন মনে হচ্ছে চশমা থাকলে ভালো হইতো, যখন তুমি চশমা ইউজ করবা তখন দেখবা আরেকটা আলাদা পেশা চলে আসতেছে নিজের উপর, একটা আলাদা জিনিসের চাপ চলে আসতেছে। তো এখন চলো আমরা যে আমাদের প্রবলেমটা পাইছি, কি বললাম যে অবতল লেন্সটা ব্যবহার করা হয় আমাদের বয়সে, অর্থাৎ যারা প্রাপ্তবয়স্ক বা যারা বাচ্চা তারা ব্যবহার করে, উত্তল লেন্স ব্যবহার করে বৃদ্ধ বয়সে। তাহলে আমাদের বয়সে প্রবলেমটা কি হয়, কি কি প্রবলেম হয়, যারা যারা আমাকে বললো যে প্লাস বা মাইনাসের চশমা,
তারা একটু বলো তোমাদের প্রবলেমটা কি? প্রবলেম কি, মায়োপিয়া নাকি হাইপারমেট্রোপিয়া? তোমাদের আচ্ছা, আঁকিতে পাওয়ার নেই, নাম জানলে আঁকি রাখতো না, ঠিক আছে। তো তোমরা যারা বলছো আমাকে চশমা পাওয়ারটা, তোমরা একটু বলো তোমাদের প্রবলেমটা কি, মায়োপিয়া নাকি হাইপারমেট্রোপিয়া? আমরা কোনটার জন্য কোন লেন্স ব্যবহার করব? আমাদের এখানে বলছে যে কোন জোড়াটা সঠিক নয়, তো রোগের সাথে কোনটা সঠিক নয়। আমরা মায়োপি হাইপারমেট্রোপি এই দুইটা সম্পর্কে কিন্তু জানি মোটামুটি। তাহলে যারা যারা আমাকে পাওয়ারটা বলবো, পাওয়ারটা যারা বলছো তারা একটু বলো তো তোমাদের প্রবলেমটা কি, মায়োপিয়া নাকি হাইপারমেট্রোপিয়া? মায়োপিয়া মানে হচ্ছে মায়ো, এটা হচ্ছে রস দৃষ্টি, তো যারা কাছের জিনিস ভালো দেখে কিন্তু দূরের জিনিস ভালো দেখে না, রস দৃষ্টি। এবং যারা দূরের জিনিস ভালো দেখে কাছের জিনিস ভালো দেখে না, এটাকে বলা হাইপারমেট্রোপিয়া বা দূরদৃষ্টি। হাইপারমেট্রোপিয়া বা কি বলা হয়, দূরদৃষ্টি বলা হয়। তো যারা আমাকে বলছো চশমার পাওয়ার +2.5, তোমাদের প্রবলেমটা বলো একটু, মায়োপিয়া নাকি হাইপারমেট্রোপিয়া? আচ্ছা, এখানে আমাদের আর দুটা প্রবলেম আছে, যে প্রবলেম সম্পর্কে আমরা জানি না। একটা হচ্ছে প্রেস বায়োপিয়া, বাই মানে কি, বাই মানে দুই, অর্থাৎ এই যে দুইটা বললাম, এই দুইটা প্রবলেমই যাদের আছে তারা হচ্ছে প্রেস বায়োপিয়া। এবং অ্যাস্টিগমেটিজম, অ্যাস্টিগমেটিজম জিনিসটা কেমন, আমাদের যে চোখের লেন্স আছে, আমাদের নর্মাল যে লেন্স, ঈশ্বর প্রদত্ত যে লেন্স, সেখানে কিন্তু একটা ক্ষমতা আছে, হঠাৎ করে আমার চোখের সামনে লাইট আসে, সেই লাইটের সাথে আমরা কী করতে পারি, খাপ খাওয়াই নেওয়ার জন্য বা মানায় নেওয়ার জন্য আমাদের লেন্সটা ছোটো বড়ো হইতে পারে। তো এই ক্ষমতা কিন্তু যখন নষ্ট হয়ে যাবে, অর্থাৎ লেন্সটা তার স্থিতিস্থাপকতা বা ইলাস্টিসিটি হারাই ফেলবেন, সেই অবস্থাটাকে বলা হয় অ্যাস্টিগমেটিজম, বা এর আরেকটা নাম আছে নকুল অন্ধতা। কি বলা হয়, নকুল অন্ধতা, সে অন্ধ না হয়ে অন্ধ। তাহলে অ্যাস্টিগমেটিজমের জন্য আমরা ব্যবহার করি সিলিন্ড্রিক্যাল লেন্স। অ্যাস্টিগমেটিজম মানে কি করে, সিলিন্ড্রিক্যাল লেন্স। মায়োপিয়া বা রসদৃষ্টির জন্য অবতল লেন্স, হাইপারমেট্রোপিয়ার জন্য উত্তল লেন্স। আর যেটা বললাম প্রেস বায়োপিয়া, যেখানে আমাদের উত্তল অবতল দুইটাই থাকবে, এটার আরেকটা নাম হচ্ছে চালসে দৃষ্টি। কি বলা হয়, চালসে দৃষ্টি। এখানে কোন লেন্স ব্যবহার করব, এখানে সিলিন্ড্রিক্যাল লেন্স ব্যবহার করব না, যেহেতু দুইটাই প্রবলেম, দুইটা লেন্সই ব্যবহার করব। দুইটাকে একসাথে বলা হয় বাইফোকাল লেন্স। কি বলা হয়, বাইফোকাল লেন্স। তাহলে যারা আমাকে বলতেছে যে আচ্ছা এসব বলছে মায়োপিয়ার সমস্যা, মায়োপিয়া হলে কিন্তু মাইনাস পাওয়ার আসতো, তুমি প্লাস দিছো, তাহলে প্রেস বায়োপিয়ার এক নাম কি, চালসে দৃষ্টি। এটার জন্য আমরা বাইফোকাল লেন্স ব্যবহার করব। কি লেন্স ব্যবহার করব, বাইফোকাল লেন্স ব্যবহার করব। সরল অনুবীক্ষণ লেন্সে কি ধরনের প্রতিবিম্ব গঠিত হয়, সরল অনুবীক্ষণ যন্ত্র। সরল অনুবীক্ষণ যন্ত্র আরেক নাম হচ্ছে আতসকাচ। আমাদের বীক্ষণ যন্ত্র পর্যন্ত চলে আসলাম আমরা। আমাদের এই চ্যাপ্টারটাকে যদি আমরা গ্রস ভাবে ভাগ করতে যাই, তাহলে 2-3টা পার্ট আছে। যেমন প্রথমে আমাদের আলোচনা করা হচ্ছে আলোর কিছু ধর্ম নিয়ে, তারপর লেন্স নিয়ে, এবং সর্বশেষ বীক্ষণ যন্ত্র নিয়ে। তার সাথে আরও কিছু আছে, যেমন আমাদের কিছু বর্ণ নিয়ে আলোচনা আছে। আচ্ছা, সরল অনুবীক্ষণ যন্ত্রে কি হয়, সরল অনুবীক্ষণ যন্ত্র তো আতসকাচ, আমরা কি দেখি এটাতে, সেটাতে কিন্তু লক্ষ্যবস্তুর থেকে আমরা বড় বিম্ব দেখি। তো সেটা বড় হবে, অর্থাৎ বিবর্ধিত হবে এবং সোজা বিম্ব হবে। তোমরা যারা আতসকাচ নিয়ে দেখছো তারা কিন্তু কখনোই উল্টা বিম্ব পাবো না সেখান থেকে। কেমন বিম্ব পাবো সেখান থেকে, সোজা বিম্ব পাবো। আতসকাচ বা সরল অনুবীক্ষণ যন্ত্রের বিম্ব কেমন হয়, সোজা এবং বিবর্ধিত। আচ্ছা, প্রতিফলক দুর্বীক্ষণ যন্ত্রের উদাহরণ, এটা কিভাবে মনে রাখতে পারি আমরা, এটা মনে রাখবো হচ্ছে যেহেতু আমাদের প্রতিফলক আর প্রতিসরণ নিয়ে একটু গুলায় যায়, আমরা গুলায় ফেলি। তো এটা আমরা মনে রাখতে পারি নিগ্রহের ফল দিয়ে। কি দিয়ে, নিগ্রহের ফল। তোমরা একটা কমেন্টে লিখে ফেলো এটা, যে প্রতিফলক আমরা কি দিয়ে মনে রাখবো, নিগ্রহের ফল। ফল মানে প্রতিফলক দুর্বীক্ষণ যন্ত্র। নিতে হচ্ছে
নিউটনের দূরবীক্ষণ যন্ত্র, গ্রোতে হচ্ছে গ্রেগরির দূরবীক্ষণ যন্ত্র এবং হেতে হচ্ছে হার্সেলের দূরবীক্ষণ যন্ত্র। আমাদের এখানে বলছে যে প্রতিফলক দূরবীক্ষণ যন্ত্র কোনটি, অ্যান্সার হবে নিউটনের দূরবীক্ষণ যন্ত্র। অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে হচ্ছে নিউটনের দূরবীক্ষণ যন্ত্র। তোমরা একটু এটা লিখে ফেলো কমেন্টে। তাহলে প্রতিসারক কোনটা? নিউটন, গ্রেগরি, হার্সেল, এই তিনটা বাদে যেটা আছে অর্থাৎ গ্যালিলিওর দূরবীক্ষণ যন্ত্র। তাহলে কিন্তু ঘুরে ফিরে আমাদের মেডিকেলে এই কোয়েশ্চেনগুলোই আসে যে কোনটা কী ধরনের যন্ত্র। এখন আসলে আমরা লাস্টে যে কথাটা বললাম, আমাদের বিভিন্ন আলোর ধর্ম নিয়ে কিছু কথা আছে, যেমন কোন দুটি আলোর জন্য কৌণিক বিচ্ছুরণ সর্বাধিক। এখানে দুইটা কনফিউশন হয় আমাদের, একটা হচ্ছে বিচ্ছুরণ আর একটা হচ্ছে বিক্ষেপণ। কি মনে রাখবে এখান থেকে? বিক্ষেপণ অর্থাৎ বিক্ষিপ্ত হবে। কে বেশি বিক্ষিপ্ত হবে? যার তরঙ্গ দৈর্ঘ্য কম। তরঙ্গ দৈর্ঘ্য কম হলে তাকে ঘোরানো ইজি, সে বেশি বিক্ষিপ্ত হবে। তাহলে বিক্ষেপণ তরঙ্গ দৈর্ঘ্যের ব্যস্তানুপাতিক, বিচ্ছুরণ তরঙ্গ দৈর্ঘ্যের সমানুপাতিক। তাহলে বিচ্ছুরণ কার বেশি হবে? যার তরঙ্গ দৈর্ঘ্য বেশি। যেমন কি বলতে কৌণিক বিচ্ছুরণ সর্বাধিক কাদের? তরঙ্গ দৈর্ঘ্য বেশি একটা, তরঙ্গ দৈর্ঘ্য কম একটা, কিন্তু কৌণিক বিচ্ছুরণ বলছে সর্বাধিক। তাহলে কম আর বেশি এই দুইটার মধ্যে বিচ্ছুরণের কোনটা বেশি হবে? তাহলে নীল কমলা, হলুদ সবুজ, লাল সবুজ, লাল নীল, এইটা হবে অ্যান্সার। লালের সর্বাধিক, নীলের সর্বনিম্ন। লালের সর্বাধিক, নীলের সর্বনিম্ন। তাহলে সবচেয়ে বেশি কার? কৌণিক বিচ্ছুরণ লাল এবং নীল। আচ্ছা, এরপর আরেক ধর্ম আসছে বিচ্যুতি। তোমরা এই ভিডিওটা আরেকবার দেখে নিবা, যেহেতু অনেকগুলো নিয়ে আলোচনা করছি, নতুন চ্যাপ্টার, তোমাদের হয়তো কিছুদিন বুঝতে প্রবলেম হতে পারে। কোন রঙের বিচ্যুতি সবচেয়ে বেশি? বিচ্যুতি, বিক্ষেপণ দুইটাই সেম, বিচ্যুতি আর বিক্ষেপণ। তার এই দুইটার কথাই কি বললাম? দুইটাই হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্যের ব্যস্তানুপাতিক। তরঙ্গ দৈর্ঘ্য যত কম হবে তার বিচ্যুতি বিক্ষেপণ তত বেশি হবে। আমরা জানি দৃশ্যমান তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম কার? বেগুনি। তাহলে বেগুনি যদি দৃশ্যমান তরঙ্গ দৈর্ঘ্য কম হয় তার বিচ্যুতি বা বিক্ষেপণ দুইটাই বেশি হবে। তাহলে তোমরা মোটামুটি ধারণা পাইছো একটা, যে এই অধ্যায় থেকে আমাদের যে টপিকগুলো আছে, প্রথমে আমরা আলো নিয়ে কিছু কথা বললাম, আলোর বিভিন্ন ধর্ম নিয়ে। তারপর আমরা লেন্সের প্রতিবিম্ব তৈরি, অবতল লেন্স, উত্তল লেন্স কোনটাতে কী হবে এটা নিয়ে পড়লাম। তারপর আমরা বিভিন্ন বীক্ষণ যন্ত্র নিয়ে আলোচনা করলাম এবং সর্বশেষ আমাদের আলোর বিভিন্ন বৈশিষ্ট্য, যে আলো কী কী করে। তো টোটাল আমরা এই ক্লাসটা ধরে কী করলাম? আলো নিয়ে বিভিন্ন খেলা করলাম এবং মাঝখানে আমরা আলো নিয়ে বিভিন্ন খেলা করলাম, মাঝখানে অনেকগুলো কোয়েশ্চেন অ্যান্সার দিলাম। কিছু টপিকে আমাদের কনফিউশন ছিল, আমরা দূর করার চেষ্টা করছি। এরপর যদি প্রবলেম থাকে তোমরা ভিডিওটা আরেকবার দেখে নিবা। তারপর যদি প্রবলেম থাকে কমেন্টে তোমরা আমাকে জানাই দিলেই আমি সলভ দেওয়ার চেষ্টা করব। তো আজকে আমাদের টপিকগুলো এগুলাই ছিল। টপিকটা নতুন, অনেকের প্রবলেম হয়েছে, প্রবলেমগুলো জানাইতে বলছি। আর ক্লাসটা কেমন ছিল সেটা তোমরা জানাই দাও। তার সাথে আমরা আজকের ক্লাসটা এই পর্যন্তই শেষ করছি। সকলকে ধন্যবাদ। তোমাদের সাথে খুব দ্রুতই আমার আবার দেখা হচ্ছে।